প্রফেসর উজান চৌধুরী লেখিকা বন্যা শিকদার পর্ব 48। রুমের খোলা জানালার পাশে নিথর হয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল মৌ। আজ তার মনটা বড্ড ভারী। একদিকে রোহানকে দেয়া কঠোর আঘাত ও তার চোখের হাহাকার, আর অন্যদিকে আগামীকালই এই গ্রাম ছেড়ে ইট কাঠের শহর ঢাকায় ফিরতে হবে। সে চেয়েছিল গ্রামের এই শান্ত পরিবেশে আরও কিছুদিন কাটিয়ে যেতে, কিন্তু উজান একেবারে রাজি নয়। তাই উজানের কথায় অনিচ্ছা সত্ত্বেও সায় দিতে হয়েছে তাকে। তবে তালুকদার বাড়ির সকলের চেয়ে রোহানের জন্যই মৌয়ের বুকের ভেতর কেমন যেন একটা সূক্ষ্ম অপরাধ বোধ আর মায়া কাজ করছে। মানুষটার মনে তার প্রতি ভালোবাসার বিন্দুমাত্র কমতি নেই, তবে যে ভালোবাসার মানসিক শান্তি ঘাতক হয়ে দাঁড়ায় তাকে কিভাবে বা আপন করে নেওয়া যায়। মৌ সবসময় রোহানের সাথে খারাপ ও রূঢ় আচরণ করে যাতে লোকটা তাকে ঘৃণা করে দূরে সরে যায়, কিন্তু বিধিধাম সে যত দূরে ঠেলতে চায় রোহান তত বেশি তার কাছে আসার পাগলামি করে। উজান এই রোহানের এক পঙ্খির পাগলামির কিছু জানে না, আর মৌ নিজেও চায় না এসব নিয়ে কোনো অশান্তি হোক। রোহানের জন্য তার মনে কেবল মায়া আর ভাইয়ের প্রতি সম্মানটুকু অবশিষ্ট আছে, কিন্তু জীবনসঙ্গী হিসেবে তাকে ভাবা অসম্ভব। এত বুঝিয়েও যখন কাজ হলো না তখন মনটা খারাপ হওয়াটাই স্বাভাবিক। ঠিক তখনই পেছন থেকে দুটি পরিচিত শীতল হাতের আলতো স্পর্শ মৌয়ের কোমরে অনুভূত হলো। মুহূর্তের মধ্যেই এক জোড়া চওড়া হাত তাকে পেছন থেকে পরম ভালোবাসা আঁকড়ে ধরল। অন্য কোনো পরপুরুষের ছোঁয়ায় যা ভয় ধরায়, এই একটা মানুষের স্পর্শে মৌ ততটাই নিরাপদ আর ভালোবাসার স্বর্গ খুঁজে পায়। উজান তাকে একদম আষ্টে পৃষ্ঠে নিজের সাথে জড়িয়ে ধরেছে। সে মৌয়ের ঘাড়ের কাছে মুখ গুজে দিয়ে নিজের তপ্ত ঠোঁট ছোঁয়াতেই মৌ এক মিষ্টি শিহরণে খানিকটা কুঁকড়ে উঠল। তবে তাকে আরও অবাক করে দিয়ে উজান এক নিমিষে মৌকে নিজের পাঁজা কোলে তুলে নিল। অতঃপর অতি যত্নে তাকে বিছানায় আধশোয়া অবস্থায় বসিয়ে দিল। উজান এক সেকেন্ডও দেরি না করে নিজের মাথাটা মৌয়ের বুকের উপর নামিয়ে দিল। তাকে জড়িয়ে ধরে অত্যন্ত নিচু গলায় আওড়ালো, পিচ্চি, হাত দুটো একটু মাথার মধ্যে চালিয়ে দাও তো। মৌ বাধ্য মেয়ের ধীরে ধীরে আঙুল চালিয়ে উজানের ঘন চুলগুলো বিলি কেটে দিতে লাগলো। কিছুক্ষণ রুম জুড়ে কেবল বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই ছিল না। হুট করেই উজান চোখ না খুলেই জিজ্ঞেস করে উঠল, পিচ্চি, তোমার গলার সেই লকেটটা কই? মৌ এক লহমায় চমকে উঠল। রুমের শান্ত পরিবেশ যেন থমকে গেল। সে তো এই প্রশ্নটাকেই সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল। লকেটটা কখন কোথায় হারিয়ে গেছে সে নিজেও জানে না। মানুষটা নিজের পছন্দের জিনিস তাকে স্পেশালভাবে উপহার দিয়েছিল, আর সেটা হারিয়ে গেছে শুনলে উজান নিশ্চয়ই কষ্ট পাবে। ভয়ে মৌ একদম চুপ মেরে মাথা নিচু করে রইল। উজান সব বুঝতে পেরে উঠে বসল এবং মৌয়ের ফর্সা মুখটা আলতো করে টেনে দিল। শান্ত স্বরে বলল, লকেট হারিয়েছে বলে কি কেউ এভাবে চুপ করে মাথা নিচু করে রাখে? একটা হারিয়েছে, 10টা নতুন কিনে দেব। এর জন্য এত সুন্দর মুডটা অফ করবে না। আবার কিনে দেব, কিন্তু ওটা তো আপনি স্পেশালভাবে গিফট করেছিলেন। ওটাতে তো আপনার নামের প্রথম অক্ষরটাও খোদাই করা ছিল। মৌ একদম নিচু স্বরে অপরাধীর মতো জবাব দিল। উজান বাঁকা হাসল। মৌয়ের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে গাঢ় কণ্ঠে আওড়ালো, আবার কিনে দেব। তাছাড়া তোমার এই মাথা থেকে পা অবধি অন্য কারো দেয়া জিনিস কি পরার পারমিশন এই উজান চৌধুরী দিয়েছে? না তো। এমনকি তোমাকে পুরোপুরি নিজের করে স্পর্শ উজান চৌধুরী করেছে? ওটাও কি তোমার জন্য সবচেয়ে স্পেশাল গিফট নয় মিসেস চৌধুরী?
বউকে লজ্জায় লাল হতে দেখে উজান মনে মনে মুচকি হাসল। তারপর ইশারায় পাশের টেবিলে রাখা নিজের লেদার ওয়ালেটটা চেক করতে বলল। মৌ অবাক চোখে উজানের দিকে তাকিয়ে ওয়ালেটটা হাতে নিয়ে খুলল। ভেতরে উজানের নিজের হাসি মুখের ছবির পাশে নিজের ছবি দেখতেই তার ঠোঁটের কোণে পরম তৃপ্তির এক ফালি হাসি খেলে গেল। উজান মৌয়ের আরও গা ঘেঁষে বসল। কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে আওড়াল, ভালোবাসি আপনাকে। আর আমার ভালোবাসাকে সযত্নে সামলে রাখার পুরো দায়িত্বটা কিন্তু আমার নিজেরই। উজানের মুখ থেকে এত গাঢ় ভালোবাসার প্রকাশ শুনে মৌ ক্ষণিকের জন্য বিমোহিত হয়ে গেল। কিন্তু তখনই উজান ইশারায় ওয়ালেটের ভেতরে গোপন পকেটটার দিকে তাকাতে বলল। মৌ কৌতূহল নিয়ে পকেটটা খুলতেই খুশিতে উৎফুল্ল হয়ে উঠল। সেখানে চকচক করছে তার সেই হারিয়ে যাওয়া লকেটটি। আনন্দের আতিশয্যে কোনো কিছু না ভেবেই মৌ উজানের গলায় দু হাত জড়িয়ে ধরে তার গালে এক চুমু বসিয়ে দিল। উজান মৃদু হাসল, আর নিজের এমন কাণ্ডে পরক্ষণেই চরম লজ্জায় লাল হয়ে গেল মৌ। তবে সেসব লজ্জায় একদিকে সরিয়ে রেখে সে চিৎকার করে বলে উঠল, লকেট পেয়ে গেছি প্রফেসর সাহেব, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার লাইফের বেস্ট অফ দ্য বেস্ট গিফট। উজান অত্যন্ত শান্ত চোখে মৌয়ের দিকে তাকিয়ে রইল। একদম ধীর কণ্ঠে শুধালো, কোথায় পেলাম সেটা জিজ্ঞেস করবে না পিচ্চি? মৌ পিটপিট করে চোখে উজানের শান্ত মুখের দিকে তাকালো, মাথা দুলিয়ে হালকা স্বরে জিজ্ঞেস করল, কোথায় পেলেন আপনি? ঠিক যেখানে আজ দুটো ছেলেকে নৃশংসভাবে মার্ডার করা হয়েছে। উজানের মুখ থেকে কথাটা শোনা মাত্রই মৌয়ের বুকের ভেতরটা যেন ধক করে উঠল। তার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে এল। সে বনের ভেতর অত তাড়াহুড়োয় সে এক পর্যায়ে তার গলার লকেটটি ছিঁড়ে মাটিতে পড়ে গিয়েছিল সেটা খেয়ালই নেই। বুকটা দরদর করে কাঁপতে লাগল তার, কিন্তু উজানের সামনে কীভাবে নিজেকে সামলাবে ভেবে পেল না। ঠিক তখনই মেঘের গর্জনের মতো উজানের গম্ভীর আওয়াজ তার কানে বিঁধল, মার্ডারটা করছে ওই জানোয়ার দুটোকে। মৌ থমকে গেল। সে ভয়ে ফ্যাকাশে চোখে উজানের দিকে এক পলক তাকিয়ে দ্রুত চোখ নামিয়ে নিল। এই মানুষটার তীক্ষ্ণ চোখের দিকে চেয়ে মিথ্যা বলার মতো সাহস বা ক্ষমতা কোনোটাই তার নেই। তার মাথায় নিচু করেই কাঁপা গলায় আত্মরক্ষার চেষ্টা করল, আমি কেন ওদের মার্ডার করতে যাব? তাছাড়া আমি তো সামান্য একটা মেয়ে হয়ে কিভাবে দুটো ছেলেকে এভাবে মেরে ফেলা সম্ভব বলুন? দ্যাট গুড যুক্তি মিসেস চৌধুরী। উজান ঠোঁটের কোণে এক রহস্যময় ও হিংস্র হাসি ঝুলিয়ে আরেকটু ঘনিষ্ঠতা বাড়িয়ে বসল। তবে আপনি একটা মারাত্মক ভুল করে ফেলেছেন। আপনি কি জানেন, খুনি যতই চালাক হোক না কেন, অকুস্থলে সে কোনো না কোনো প্রমাণ রেখেই আসে। আর আপনি তো কেবল এক ইমোশনাল নবাগত খুনি। মৌ অসহায় চোখে উজানের দিকে তাকালো। উজান অনামিকা আঙুল দিয়ে মৌয়ের চিবুকটা ধরে বুকটা উপরে তুলে মৃদুস্বরে বলল, আপনি হয়তো ভেবেছিলেন নদীর তীরে পানি আর কাদায় সব প্রমাণ মুছে গেছে, তাই না? কিন্তু শুনুন, ঘটনাস্থলে আপনার জুতোর ছাপ স্পষ্ট পাওয়া গেছে। আপনার মাথার দুটো ছিঁড়ে যাওয়া চুল আমি সেখান থেকে তুলে এনেছি, যা ল্যাবে টেস্ট করলে হুবহু আপনার ডিএনএ সাথে মিলবে। সাব্বিরের জুতো জোড়ার সাইজও ছাপ সেখানে বিদ্যমান। এমনকি আপনারা দুজন এখন যেই জুতো দুটো পরে ঘুরে বেড়াচ্ছেন, সেগুলো তলায় এখনও সেই নদীর তীরের
বিশেষ লালচে কাদা মাটি লেগে রয়েছে। এখন বলুন মিসেস চৌধুরী, পেশাদার আইনি আদালতে আপনাদের দুজনকে খুনের আসামি প্রমাণ করার জন্য এই প্রমাণ কি যথেষ্ট নয়? মৌয়ের চোখ দুটো আতঙ্কে বড় বড় হয়ে গেল, বুক ফেটে কান্না আসার উপক্রম হলো তার। সে তো প্রতিটা পদক্ষেপ সাব্বিরের সাথে মিলে অত্যন্ত সাবধানেই ফেলেছিল। 5 বছর আগের সেই ঘটনার সময়ে তো সে নিখুঁত কাজ করেছিল, তখন তো কেউ তাকে ধরতে পারেনি। তবে এই মানুষটা কিভাবে এত কম সময়ে এত সূক্ষ্মভাবে সমস্ত প্রমাণের এক জায়গায় গুটিয়ে নিয়ে এলো? আমি এসব। মৌ কাঁপতে কাঁপতে অস্পষ্ট স্বরে কিছু একটা বলতে চাইল, কিন্তু কথাগুলো যেন তার গলায় এসে আটকে গেল। উজান তার মুখের কথা কেড়ে নিয়ে অত্যন্ত শান্ত ও ধীর কণ্ঠে বলল, আমি এসব একদম ঠিক বলছি মিসেস চৌধুরী। কারণ আপনি গ্রামের মানুষ কিংবা পুলিশের চোখ ফাঁকি দিতে পারলেও এই ক্রিকেট সিআইডি এজেন্টের চোখে ধুলো দিতে পারবেন না। অনেক বছরের অভিজ্ঞতা তো। আর এমনি এমনি হয়নি, তাই না? উজানের কথা শুনে মৌ আগের চেয়েও বেশি, দ্বিগুণ নয় 10 গুণ অবাক হলো। তার চোখ দুটি চড়ক গাছে উঠার জোগাড়। উজান নিজেকে সিআইডি এজেন্ট বলছে, কিন্তু সে তো এক বিশ্ববিদ্যালয়ের নামকরা প্রফেসর। এই সাধারণ মানুষটার ভেতর এত বড় একটা রহস্য লুকিয়ে ছিল। মৌকে এভাবে হতবাক ও হাঁ করে তাকিয়ে থাকতে দেখে উজান আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে হুট করে এক হেঁচকা টানে মৌকে একদম নিজের বুকের উপর টেনে ফেলল। তার ভেজা ওষ্ঠ জোড়ায় মিষ্টি এক চুমু এঁকে দিয়ে বাঁকা হাসল। ভীষণ অবাক হচ্ছেন, তাই তো? তবে অবাক হওয়ার কিছু নেই পিচ্চি। তোমার এই হ্যান্ডসাম সত্যি সত্যিই একজন সিক্রেট সিআইডি অফিসার এবং একই সাথে ইউনিভার্সিটির প্রফেসর। ইচ্ছে ছিল সঠিক সময় এলে তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু নিজের প্রাণের চেয়ে প্রিয় ওয়াইফের কাছ থেকে নিজের পরিচয় লুকিয়ে রাখা একজন সত্যিকারের বীর পুরুষের কাজ নয়। তোমাকে আমি ভীষণ ভালোবাসি, তাই সবটা সত্যি বলে ফেললাম। আর হ্যাঁ, এই বাপের বাড়িতে তোমার সাথে আসার মূল কারণও এই এলাকা থেকে ইদানিং বেশ কয়েকজন মেয়ে আচমকা নিখোঁজ হয়ে যাচ্ছে। সেই কেসের তদন্তে আমার এখানে আসা। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য অলরেডি পেয়ে গেছি, বাকিটা ঢাকায় ফিরে সলভ করব। আর ঠিক এই কারণেই কাল সকালে আমরা ঢাকায় ব্যাক করছি। তবে একটা কথা সত্যি বলতেই হয় মিসেস চৌধুরী, আজ উজান চৌধুরী তার বউকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করছে। যে মেয়েটা নিজের বোনের উপর হওয়া অবিচারের প্রতিশোধ নিতে, বোনকে ন্যায় বিচার দিতে 4-4টে নরপিশাচকে এক হাতে খুন করেছে, নিজেকে এতটা সাহসী করে তুলেছে, ছেলেদের মতো ফাইটিং শিখেছে, তার জন্য তো একটা থ্যাঙ্কস। যদিও দেশের আইন অনুযায়ী স্বহস্তে বিচার তুলে নেওয়ার জন্য তোমার একটা বড়সড় শাস্তি পাওয়া উচিত ছিল। আমার শাস্তি পাবো? মৌ চোখ দুটো বড় বড় করে নিভু গলায় ঢোক গিলল। আপনার। তবে আপনি যদি এই প্রফেসরের একটা ছোট শর্ত মেনে নেন, তবে এই সিআইডি অফিসার আপনাকে সব কেস থেকে বেকসুর খালাস করে দেব। মৌ ভীতু কণ্ঠে জিজ্ঞেস করল, কী শর্ত? উজান এক লহমায় মৌয়ের কোমরটা শক্ত করে আঁকড়ে ধরে তাকে একদম নিজের মুখোমুখি নিয়ে এলো। মৌয়ের কপালে লেপ্টে থাকা চুমুগুলো আলতো ফু দিয়ে সরিয়ে দিল। তারপর নিজের চোখ দুটো গহীন ও তীব্র নেশাসক্ত করে ফিসফিসিয়ে আওড়ালো, সেই রাতের মতো আবারও ভয়ঙ্করভাবে তোমাকে কেয়ার করতে হবে। আর যতক্ষণ না উজান চৌধুরী নিজে আপনাকে ছাড়ছে, ততক্ষণ আপনি আমার বুক থেকে
1 ইঞ্চিও দূরে সরতে পারবেন না। বলুন ম্যাডাম, ফিল ফাইনাল? কথাটা শোনা মাত্রই মৌয়ের মাথায় যেন রাগের পারদ চড়ে গেল। একটু আগেই যে লোকটা অপরাধী প্রমাণের সামনে সে ভয়ে কাঁপছিল, সেই লোকটার এমন নির্লজ্জ প্রস্তাব শুনে তার ভয় মুহূর্তে উধাও হয়ে গেল। সে নিজের সমস্ত জোর দিয়া উজানকে সজোরে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মুখ লাল করে কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠল, নষ্ট পুরুষ একটা! সরুন এখান থেকে, মুখে একটু কথা আটকায় না আপনার। যান যান বউজান, প্লিজ এমন করো না। আচ্ছা, তোমাকে কিচ্ছু করতে হবে না, সব আমি সামলে নেব, তবুও তোমাকে এভাবে দূরে ঠেলে দিও না প্লিজ লক্ষ্মীটি। একদম কাছে আসবেন না বলে দিচ্ছি। মৌ হাত উঁচিয়ে হুঙ্কার দিল, কিন্তু কে শোনে কার কথা? উজান এক নিমিষে মৌকে আবারও নিজের বলবান দু বাহুর খাঁজে শক্ত করে আবদ্ধ করে নিল। মৌ ছটফট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু উজানের সেই লহমার সদৃঢ় বাঁধন আলগা করে তার সাধ্যের বাইরে অগত্যা সে নিজেই দুটি ছোট ছোট হাত দিয়ে উজানের শক্ত বুকে ধূপধাপ এলোপাতাড়ি কিল ঘুষি মারতে শুরু করল। এক পর্যায়ে ক্লান্ত হয়ে মৌ রাগী গলায় হাঁপাতে হাঁপাতে বলল, আপনার একটুও লজ্জা করে না? একজন পুরুষ হয়ে বউয়ের হাতে মার খান? যেখানে বনের রাজা সিংহ নিজেই বউয়ের হাতে মার খায়, সেখানে আমি কোথাকার হরিদাস পাল শুনি? উজানের এই আজব আর রহস্যকর যুক্তি শুনে মৌ নিজের রাগ ধরে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে পুরো ঘর যেন এক আলোয় ভরে গেল। উজান অনেকক্ষণ অপলক দৃষ্টিতে নিজের এই মিষ্টি বউয়ের হাসি মুখটার দিকে চেয়ে রইল। থামিয়ে হুট করেই উজানের শক্ত বুকে নিজের মুখটা গুজে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। উজান অবশ্য বিন্দু মাত্র অবাক হল না। তার বউটা বরাবরই এমন মুখে বলবে, দূরে সরুন, আবার পরক্ষণে বিড়ালের মতো এসে বুকে মুখ গুজে পরম শান্তিতে ঘুমিয়ে পড়বে। মৌ উজানের বুকে মাথা রেখে এই গভীর চোখের দিকে চোখ রেখে অত্যন্ত কৌতূহল নিয়ে প্রশ্ন করল, আচ্ছা, আপনাকে এখন থেকে প্রফেসর বলবো নাকি অফিসার? তবে যাই বলুন না কেন, আমার কাছে আপনি অলওয়েজ আমার সেই খাটাস প্রফেসর সাহেব। তো প্রফেসর সাহেব, আপনি এত বড় মাপের একজন প্রফেসর এবং হাই প্রোফাইল অফিসার হওয়া সত্ত্বেও ঠিক কী কারণে আমার মতো একটা সাধারণ মেয়েকে এত গভীরভাবে ভালোবাসবেন? আমার মাঝে তো এমন বিশেষ কিছুই নেই।